সম্মানিত দর্শক শ্রোতা, ইরান আমেরিকা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি আপনারা ময়দান থেকে চিত্রটি আপনারা একটু দেখুন। আজকে ময়দানে যুদ্ধের সর্বশেষ যে পরিস্থিতি, এর মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু ইমপ্রুভমেন্ট খবর আছে। আমরা একে একে তাগুলো বিশ্লেষণ করব। প্রথম হলো যে ইরাকে আমেরিকার যে রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান, সেটা দুটো বিমানের মধ্যে একটা ভূপাতিত হয়েছে। আমেরিকা বলছে যে এটা তারা যান্ত্রিক ত্রুটির কারণে ভূপাতিত হয়েছে, আর ইরান বলছে যে এটা তারাকে শটডাউন করে নামিয়েছে। ঘটনা যেই ঘটুক, বিমান আক্রান্ত হয়েছে এবং এটা দুজন ক্রু সহ এটা ভূপাতিত করছেন এবং 6 জন ক্রু সেখানে স্পট ডেথ হয়েছে। আরেকটি বিমান কোনো রকমে ইসরায়েলে যায় ল্যান্ড করছে। তো এই রিফুয়েলিং বিমানগুলা কি আসলে এটা একটু বলতে হয়। এই রিফুয়েলিং বিমানগুলা একটা ঢাউস আকারের বড় বিমান। এগুলো দূরে ফাইটার জেটগুলা দূরে কোথাও যদি অপারেশনে যায়, ফাইটার জেটগুলোতে তেলের এত সংস্থান থাকে না। সঙ্গত কারণেই দূরে কোনো অপারেশন করতে গেলে যাতায়াতের যে তেল লাগে, এরা সেই তেলগুলোকে আকাশেই নেওয়ার জন্য, কোনো গ্রাউন্ডেড হয়ে নেওয়া যখন সম্ভব হয় না, তখন আকাশেই তেলগুলা বিমানের তেল রিফুয়েলিং করার জন্য এই বড় বিমানগুলি ব্যবহৃত হয়। তো এরকম দুটো বিমান আমেরিকা থেকে রিফুয়েলিং বিমান আসছে এবং ইসরায়েল এবং ইরানের যে সমস্ত যুদ্ধ বিমানগুলো ইরানে অপারেশন করতেছে, এই বিমানগুলোকে আকাশেই তেল সরবরাহ করে। এই তেল সরবরাহ করা অবস্থায় একটা বিমানকে ভূপাতিত করা হয়েছে। সংগত দুইটাকে বিমানের মধ্যে একটি ভূপাতিত হয়েছে, আরেকটি বিমান ইসরায়েল ল্যান্ড করেছে। এটা বিরাট একটা ক্ষতি আমেরিকার পক্ষে, কারণ এই বিমান ভূপাতিত হওয়াতে যুদ্ধের সক্ষমতা অনেকখানি কমে যাবে এবং বিমানগুলো অনেক দূরে থেকে এসে অপারেশন করার এত সুযোগ পাবে না। এছাড়াও পাশাপাশি আরও দুটি ঘটনা ঘটছে যে আমেরিকার যে গর্ব অহংকার, যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড ফোর্ড, এই দুটিতেও আক্রমণ হয়েছে এবং আগুন ধরেছে, এবং এগুলো খুব বেশি ক্ষতি না হলেও এরা ইরানের জলসীমা থেকে অনেক দূরে চলে গেছে। ইরানের পক্ষের দর্শক শ্রোতাদের একটা চাহিদা ছিল, একটা প্রত্যাশা ছিল যে কেন এই রণবাহী তরীগুলিতে আক্রমণ করা হচ্ছে না। তো নূতন সুপ্রিম লিডার আসার পরে আক্রমণের তীব্রতা যেমন বাড়িয়েছেন ইসরায়েলের ভিতর, মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটিগুলোর উপর, এবং তেমনি আজকে এই বিমানবাহী রণতরীগুলোতে আজকে আক্রমণ হয়েছে এবং এতে করে তারা সফলতা পেয়েছেন। এই সফলতা এবং আমেরিকার যে রিফুয়েলিং ট্যাঙ্কার ধ্বংস হওয়া এবং যে আমেরিকার ঘাঁটিগুলোতে যে আক্রমণ এবং মিডল ইস্টের নানান চাপ, যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, প্রতিদিন আমেরিকার যে বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে এবং যুদ্ধে যে আহত নিহত হচ্ছেন। আজকেও সৌদি আরব থেকে 19 জন আমেরিকান আহত সৈন্য বাইরে চিকিৎসার জন্য গেছেন, যে খবর তারা এর আগে প্রকাশ করেনি। একটা বিষয় হলো যে পাশ্চাত্য মিডিয়া, ইভেন পেন্টাগন কিংবা ইসরায়েল, তাদের ক্ষয়ক্ষতির বিবরণটা ওনারা সহজে দিতে চান না, হতাহতের বিবরণটা দিতে চান না, একেবারেই না জিতে প্রকাশ হয়ে পড়ে সেটে ছাড়া। কারণ এতে করে তাদের যে সুপ্রিমেসি, সারা বিশ্বের যুদ্ধে যে মুরলগিরি, এইটাতে আঘাত লাগে, তাদের ইগোতে আঘাত লাগে। সঙ্গত কারণেই পাশ্চাত্যের মিডিয়াগুলা কিংবা পেন্টাগন কিংবা ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতির বিবরণটা ওইভাবে তাৎক্ষণিকভাবে দেন না, কিন্তু তারা ক্ষতির মুখে পড়ছে। এই যুদ্ধের আরেকটা বিষয় হলো যে সারা বিশ্বকে এই যুদ্ধ নাড়া দিয়েছে এবং সমস্ত বিশ্ব এতে করে সাফারার হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধের কারণে সমস্ত বিশ্বের তেলের সংকট, রিজার্ভ তেল থেকে তেল ছেড়েও যে কুল পাওয়া যাচ্ছে না, এবং এই যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয়, আশঙ্কা করা যাচ্ছে যে বহু মিল কারখানা বিশ্বের উৎপাদন
কমে যাবে এবং উৎপাদিত পণ্যের মূল্য বেড়ে যাবে। সঙ্গত কারণে বিশ্ব অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে, বিশেষ করে শিল্পোন্নত দেশগুলো, পাশ্চাত্যের ইউরোপের দেশগুলো। এই যুদ্ধটা যেমন বুশ ইসরায়েলের প্ররোচনায়, নেতানিয়াহু, তার জামাতা কুশনার ইহুদি এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এদের পরামর্শে শুরু করেছেন, আকপাত চিনতে না করে। উনি একজন হুমজিকেল লোক। আমেরিকার ইতিহাসে এমন হুমজিকেল এবং উন্মাদ লোক আরও প্রেসিডেন্ট হয়েছে, এটা আমাদের জানা নেই। ওনাকে বোঝানো হয়েছিল এবং উনি ধারণা করছিল যে আমরা যুদ্ধ করব ভেনিজুয়েলার মতো, 3 দিন ব্রজুর 1 সপ্তাহ, তারপরে আমরা চলে আসব, আমাদের কাজ শেষ। ওনারা যে ভুলটা করলেন, প্রথম দিনেই যে ইরানের সুপ্রিম লিডারকে তারা নিহত করে তারা যে উল্লাস করেছিলেন পৈশাচিক, এর পরিণাম তারা এখন ভোগ করতেছেন। নূতন যে সুপ্রিম লিডার, উনি একসময় সেনাবাহিনীতেও ছিলেন, উনি একজন জবরদস্ত আলেম, দেশের সেনাবাহিনী, আইআরজিসি এবং সাধারণ মানুষের উপর তার যে কমেন্ট, এটা অসাধারণ। আজকে সেটা বোঝা গেছে ইরানের রাস্তায়, ইরানের বিভিন্ন শহরে লক্ষ লক্ষ মানুষের যে সমাবেশ, ইরানের লিডাররাও সেখানে ছিলেন, বিশেষ করে ডক্টর লারিজানি এবং প্রেসিডেন্ট এই সমাবেশগুলি। একদিকে বম্বিং হচ্ছে, ইরানের লক্ষ লক্ষ লোক রাস্তায়। ইরানের যে সংহতি, ইরানের যে ঐতিহ্য, ইরানের যে জাতীয়তাবোধ, এটা যারা জানে না, ইরানের সাথে তারা লাগতে আসলে পরে এই অবস্থাই হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এরকম শক্তিশালী কোনো রাষ্ট্রের সাথে আর যুদ্ধে জড়ায় পড়েনি। ইরানকে যারা চেনে না, ইরানের 5000 বছরের সভ্যতার ঐতিহ্য রয়েছে। এই পারস্য সাম্রাজ্য 5000 বছর পৃথিবীর পরাশক্তি হিসেবে টিকেছিল এবং ইরানি জাতিরাই স্বভাবতই মেধাবী। কাজে এই জাতিকে সহজে পরাজিত করা, একেবারে আসলাম, দেখলাম, জয় করলাম, এবং হওয়ার কোনো কারণ নাই। এর পরিপ্রেক্ষিতেই এখন যে গেরাকলে পড়ছে আমেরিকা কিংবা ট্রাম্প, এখান থেকে বের হওয়ার জন্য উনি নানান রাস্তা খুঁজছেন। কারণ বিশ্ব নেতারাও এর চাপ দিচ্ছেন যে যুদ্ধ বন্ধ করার জন্য। আভ্যন্তরীণ চাপ রয়েছে বিরোধী দলের পক্ষ থেকে, প্লাস সেনাবাহিনী, নৌবাহিনীর পক্ষ থেকে যুদ্ধ বন্ধ করার চাপ রয়েছে। এই এত কিছু চাপের পরেও উনি কিভাবে যুদ্ধ বন্ধ করবেন, এই পথ উনি খুঁজে পাচ্ছেন না। সঙ্গত কারণে ব্যাকডোরে ওমানের মাধ্যমে, কখনো পাকিস্তানের মাধ্যমে, কখনো রাশিয়ার মাধ্যমে, কখনো তুরস্কের মাধ্যমে যুদ্ধ বন্ধ করার জন্য উনি চেষ্টা সাধনা করতেছেন। তো এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট যে 3টে শর্ত দিয়েছেন, যে যুদ্ধ বন্ধ করতে হলে আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে এই ঘাঁটিগুলো বন্ধ করতে হবে, প্লাস ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এই 19 সাল থেকে যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আর ভবিষ্যতে ইরানের উপরে যেন কোনো আক্রমণ না হয়, এর আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। এই শর্তগুলো মানলে তো আমেরিকার আর পরাশক্তিগিরি থাকে না, মধ্যপ্রাচ্যে তার কোনো আধিপত্যও থাকে না, ইসরায়েলের নিরাপত্তাও বিঘ্নিত হয়। কিন্তু এখন যুদ্ধ বন্ধ না করলেও তো ভিন্ন বিপদ। ইরানের হাতে যে হরমুজ প্রণালী রয়েছে, বিশ্বকে এই প্রণালীর মাধ্যমে ইরান নাড়া দিয়েছে। এখানে আমেরিকা যে চালাকি করেছিল, যে ভেনেজুয়েলাতে যে তেল সংগ্রহ করে চীন, সেটা বন্ধ করা এবং ইরানকে পর্যস্ত করতে পারলেও সেখানেও থেকেও চীনের তেল সরবরাহ বন্ধ করা, যাতে করে চীনকেও একদিকে কৌশলে পরাস্ত করা আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের উপরে তার আধিপত্য বজায় রাখা, ইসরায়েলকে নিরাপদ করা এবং মহা ইসরায়েল গঠনে সহযোগিতা করা। এর কোনোটাই, এবং ইরানের রেজিম চেঞ্জ করা, এর কোনোটাই সফলভাবে কোনোটাই হচ্ছে না। বরং উল্টা ফল হচ্ছে যে আমেরিকার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো বন্ধ করতে বাধ্য হচ্ছে এবং তার অর্থনীতি টিকিয়ে রাখার জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য নানান দিক থেকে চাপ আসতেছে। এই চাপের মুখে আর যুদ্ধের গতি প্রকৃতি ময়দানে তো আপনারা লক্ষ্য করলেন। আজকে যে আরও গুরুত্বপূর্ণ যে কাজটি হয়েছে, যে ইরান সমর্থিত দর্শক শ্রোতাদের যে একটা প্রশ্ন ছিল যে
বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে, কিন্তু বিমানবাহী রণতরী এগুলিকে আক্রমণ করা হচ্ছে না কেন? আজ এই দুটোতেও আক্রমণ হয়েছে, যে আমেরিকার গর্বের অহংকারের যে রণতরী আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড ফোর্ড, এই দুটি আক্রান্ত হয়েছে এবং আগুন ধরেছে। এবং বড় রকমের ক্ষতি না হলেও এরা কোনো রকমে জীবন নিয়ে ইরানের জলসীমা থেকে অনেক দূরে চলে গেছে। এতে করে হবে কি, অনেক দূরে থেকে বিমানগুলা এসে ইরানে আক্রমণ করা তাদের জন্য কষ্টসাধ্য হবে। এবং আকাশে যে তেল রিফুয়েলিং হইতো, এটাও যেহেতু রিফুয়েলিং বিমান একটা ট্যাঙ্কার পড়ে গেছে, এই রিফুয়েলিং বিমান সঙ্গত কারণে একটা বিমান আর কতটুকু সাপোর্ট দিতে পারবে। এতে করে বোঝা যাচ্ছে যে ইরানের উপর বিমান আক্রমণের তীব্রতা কমে যাবে। পক্ষান্তরে ইরান কর্তৃক ইসরায়েলের উপর আক্রমণের তীব্রতা বাড়বে এবং আক্রমণের সংখ্যা কমলেও কোয়ালিটিগত গুণগত আক্রমণ বেশি হচ্ছে। যেহেতু ইসরায়েলের রাডার ব্যবস্থা এবং ভূপগ্রহ থেকে যে সমস্ত তারা মিসাইলের ছবিগুলো পেতেন আগের থেকে সংকেত, এটা তারা ঠিকমতো পাচ্ছেন না। সঙ্গত কারণেই যে রাশিয়ার সাপোর্টে যে ভূপগ্রহের ইয়ের মাধ্যমে তারা যে পিন পয়েন্ট আক্রমণগুলো করতে পারতেছেন, রাশিয়া এবং চীনের এই প্রযুক্তিগত সাপোর্টের কারণে। এতে করে যুদ্ধের পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে বলে মনে হচ্ছে, যার কারণে ইরান পরিষ্কারভাবে নাকচ করে দিয়েছে যে যুদ্ধ তখনই বন্ধ হবে যখন মধ্যপ্রাচ্য থেকে এই পাপিষ্ট রাষ্ট্রটি নিশ্চিহ্ন হয়ে যাবে আর ইরানের প্রতিশোধ নেওয়া হবে এবং মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার মাতব্বরি ঘাঁটিগুলা উঠে যাবে, তখনই যুদ্ধ বন্ধ হবে। তো এখন আমেরিকার প্রচেষ্টা যুদ্ধ বন্ধ করা, ইরান চাচ্ছে এটাকে লিঞ্জারিং করা, করলে পরে আমেরিকার অর্থনীতি বিশ্ব অর্থনীতি একটা বিশাল চাপের মধ্যে পড়বে। এই কৌশলগত পদ্ধতি নিয়ে ইরান যুদ্ধ পরিচালনা করছে এবং যুদ্ধের গতি প্রকৃতি পুরোটাই এখন ইরানের পক্ষে। তো সম্মানিত দর্শক শ্রোতা, ময়দান থেকে যে চিত্রগুলি আপনারা দেখলেন এবং যুদ্ধের যে বাস্তব অবস্থাটা আমরা বর্ণনা করলাম, এতে করে তো ভবিষ্যতে হয়তো আরও ভালো কোনো সংবাদ আমরা পাবো। এখন এ পর্যন্তই। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।